রাজা কৃষ্ণচন্দ্রের বর্গীয় আক্রমণের জন্য এখানে রাজধানী স্থানান্তর করে। এইটা এইটা আচ্ছা। মানে শিবনিবাসটাকে রাজা কৃষ্ণচন্দ্র কাশীর সমতুল্য করতে চেয়েছিল, আচ্ছা, কিন্তু কালক্রমে হয়নি সেটা। 108টা শিব গড়ার কথা ছিল। ভরতচন্দ্র রায়গুণাকার লিখে গিয়েছিল শিবনিবাসী তুল্য কাশী, ধন্য নদী কনকনা, ডান দিকে তার ময়ূরভঞ্জ, দক্ষিণে বয় গাজনা। মানে জলপথের উপরে ডিপেন্ড করে চলাফেরা যায়। তাছাড়া তো রাস্তাঘাট তখন এত গাড়ি ঘোড়া বহরমপুর থেকে ছিল না। আমরা চলে এসেছি এক প্রত্যন্ত গ্রাম, নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। এই জায়গাটার নাম হচ্ছে শিবনিবাস। দেখুন কত সুন্দর বাগান, এখানটা একটা পিকনিক স্পট আছে এবং পিকনিক করা যাচ্ছে এবং সুন্দর পরিষেবা এবং ব্যবস্থা আছে। পাশে একটা নদী বয়ে গেছে, সুন্দর নদী, এবং একটা বাঁশের ব্রিজ টাইপের দেখা যাচ্ছে। ব্রিজ দিয়ে অনেকেই হেঁটে ওপারে যাচ্ছে। সুন্দর ব্যবস্থা এবং সুন্দর পরিষেবা এখানে। তবে একটু পরে আমরা আপনাদের মন্দির পরিদর্শন করাবো। আস্তে আস্তে আমরা নদীর ধারে আসলাম হেঁটে হেঁটে। ঘাটটা দেখুন, সুন্দর ঘাট। এবং আমরা এখন ব্রিজ পার করব। আমরা পাশে ব্রিজের উপর উঠলাম। দেখুন চারিদিকের একবার ভিউটা দেখুন, খুব সুন্দর ভিউ। দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে। নিচের জলটা একবার দেখুন, কালো জল, এবং জলের স্রোত আছে, দেখে বোঝা যাচ্ছে জলের স্রোত আছে। সুন্দর জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর জায়গা। কাকা ওইদিকে কি শ্মশান আছে নাকি? শ্মশানে মরা পুরো নয় নাকি? লাইনও পড়ে যায়। শ্মশান ওইদিকে একটা নতুন হচ্ছে। আচ্ছা, ওটা পাকা নাকি? হ্যাঁ, ওটা পাকা। একটু আস্তে আস্তে নদীর ধারের দিকে যাওয়া যাক। এখন পাশেই কলা বাগান, সুন্দর কলা বাগান, এবং ঘাটে নৌকা দেখা যাচ্ছে। অবশ্যই নৌকাগুলো মাছ ধরার জন্য। একবার চারিদিকের একবার ভিউটা দেখুন, সুন্দর ভিউ এবং সুন্দর জায়গা। আপনারা যদি আসেন তবে অবশ্যই আপনাদের ভালো লাগবে। দর্শনীয় স্থান এবং দর্শনীয় এলাকা বলে এটা পরিচিত। যাই হোক, আমরা একটু পরে মন্দিরের দিকে যাব এবং মন্দির পরিদর্শন করব। বলো প্যান্ট বলো কিছু বলো, আমি শোনেন। মুখটা ঠিক আছে নাকি দেখলি? বলেন কি? আমরা এখানে এসেছি শিবনিবাসে। খুব ভালো জায়গা, নিরিবিলি জায়গা, নিরিবিলি পরিবেশে। আর দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ আছে এখানে। দুটো মন্দির আছে, মন্দির দুটো ভালো। তো আমাদের খিদা পেয়ে গেল হঠাৎ করে, তো আমরা এই মন্দিরের পাশেই একটা জায়গায় বসলাম। সাথে কাকা আছে, মাসিয়া আছে, গণেশদা আছে, সবাই মিলে টিফিন মুড়ি মাখাবো, টিফিন খাবো। একজন ভদ্রলোকের বাগান, বললো ঠিক আছে বসে এখানে এখানে বসে তেল মাখবো। এই যে সর্ষের তেল, এই যে সর্ষের তেল আনা হয়েছে, আর শ্যাম্পু আছে, ইন্দুলেখা শ্যাম্পু। ইন্দুলেখা শ্যাম্পু আর সর্ষের তেল দিয়ে মেয়েকে এই নদীতেই স্নান করবো প্ল্যান করেছি। আমরা যেখানে ঘুরতে যাই চেষ্টা করি মন্দির সংলগ্ন যে পুকুর বা নদী আছে সেখানে স্নান করার, কারণ আমরা জানি এর মাহাত্ম্য রয়েছে। তো সেই জন্যই আমরা এখানেই স্নান করব। স্নান করে ঠাকুর দর্শন একবার করবো, করে তারপর আমরা এখান থেকে বেরোবো আবার দ্বিতীয় পাগলা বাবা উদ্দেশ্যে। আচ্ছা, আমাদের আজকে দ্বিতীয় দুপুরের লাঞ্চ হচ্ছে আমাদের। একটু দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন, সঙ্গে আছে মুড়ি, কলা, তারপরে আপেল, পেয়ারা, তেল আছে অবশ্যই, লঙ্কা আছে, মটরশুঁটি আছে, এবং চানাচুর 2 রকমের, বাদাম, সাথে তেল, টমেটো আছে। হ্যাঁ, আমরা এই দুপুরবেলায়
এই লাঞ্চটা করব, লাঞ্চটা করে ঠাকুর পরিদর্শন করতে যাব। ঠাকুর পরিদর্শন আপনাদেরকে অবশ্যই আমরা দেখাবো। এশিয়ার দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। শিবলিঙ্গ আপনাদেরকে পরিদর্শন করাবো। গাইজ আমরা এই মন্দিরের পাশে এক কাকার সঙ্গে দেখা হয়েছে, বয়স্ক পৌর। কাকা আপনার নাম? আমার নাম সুভাষচন্দ্র দে, আচ্ছা, বাড়ি? বাড়ি কৃষ্ণগঞ্জ। কৃষ্ণগঞ্জ, মানে এখানেই বাসিন্দা? আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন মন্দিরের পাশেই এই কাকার বাড়ি। কাকা, এই মন্দির যেটা আছে এটা তো এশিয়ার এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ। দ্বিতীয় বৃহত্তম। তো এটা কত বছরের পুরনো? 300 বছর তো বটে, তার বেশি যারা। 300, মানে আপনার আনুমানিক 300, 300 হয়তো তার আগেও হবে। তো এটা স্রষ্টা বা প্রতিষ্ঠা কেউ করেছিল জানেন কিছু? রাধা কৃষ্ণ সঙ্গে। রাজা কৃষ্ণচন্দ্র, যে আপনার নদিয়ার যে রাজা, যে কৃষ্ণচন্দ্র। আচ্ছা, এগুলো তো আগে নিত্য সবই কৃষ্ণচন্দ্র রাজার এইসব বাগান টাগান সব কৃষ্ণ। সব কৃষ্ণচন্দ্র। এখন তো গভর্নমেন্ট অ্যাকোয়ার্ড, হ্যাঁ, গভর্নমেন্ট পাবলিকে অ্যাকর্ড, পাবলিক অ্যাকোয়ার্ড, গভর্নমেন্ট সব সব অ্যাকোয়ার্ড। ওই দেখো ওইসব স্কুল টিস্কুল সব কৃষ্ণ। রাজা কৃষ্ণচন্দ্র, তার মানে কৃষ্ণচন্দ্রের ভূমিকা অসীম এখানে। আচ্ছা, যাক, খুব ভালো। আর কাকা, এমনি তো এখানে পুজো তো শ্রাবণ মাসে মনে হয়, আমরা যেটুকু শুনলাম। শ্রাবণ মাসে মানে 4টে সোমবার পরে, 4টে সোমবারে সবচেয়ে ভালো। 3টে সোমবার মানে একটু কম হয়, লাস্টের সোমবারে 2-1 লাখ লোক এখানে আচ্ছা। চলে আসে। তখন ভোগ টোগ প্রসাদ টসাদ সবই হয়। ও মানে এই রাস্তা ভোর, আপনি নবদ্বীপতে জল নিয়ে এসে ঢালে তো হেঁটে, আচ্ছা, রাস্তা ভরে আপনি খাবার, কোনো খাওয়ার অসুবিধা নেই। এরপর মন্দিরে এই এখানে আমরা আমরা আমাদের এই ক্লাবের থেকে এখানে দেয়, মানে গতবার ছিল, এর আগের বার ছিল পায়েস আর লুচি আর আলুর দম, এবারও তাই। বাহ, খুব ভালো লাগলো কাকা আপনার সঙ্গে কথা বলে, ধন্যবাদ। ঠাকুর দেবতা তো সবই রাজাদের কাছে, হুম, আপনার কাছে আসবে না। রাজাদের কাছে দেখেন, এক এক রাজার কত মন্দির। বর্ধমান মহারাজার 108টা শিব মন্দির আছে কানলাই। এইটার মাহাত্ম্য বলছিলাম। এটা হচ্ছে আপনার রাজা কৃষ্ণচন্দ্রের হুম। বর্গীয় আক্রমণের জন্য এখানে রাজধানী স্থানান্তর করে এইটা? এইটা। আচ্ছা, দিয়ে এই নদীটার তখন নদী পথে কৃষ্ণগর থেকে রাস্তা ছিল না, তো নদী পথে নৌকায় আসতো বলে 2-3টে পথ ছিল। ওই কৃষ্ণগর থেকে জলঙ্গি নদী দিয়ে উঠে এসে 9 মাইল বলে একটা জায়গা এখন পরিচিত, হুম। ওইখান থেকে একটা খাল ছিল। সেই খালের ভেতর দিয়ে ঢুকে এখানে একটা বিল ছিল পলদা বলে, সেই বিলের মধ্যে দিয়ে এই নদীতে এসে পড়তো। এখানে এসে পরীক্ষা কাটা ছিল, পরীক্ষা দিয়ে রাজবাড়িতে আসতো। আর ওই দিকে একটা নদী ছিল, তার নাম হচ্ছে কনকনা। আচ্ছা, সেটা ওই ইছামতি আর মাথাভাঙা শেষ ইয়েতে কনকনাটা আসে। কনকনাটা ওখান থেকে কনকনা নাম নিয়ে এই নদীতে আবার গিয়ে মেশে। মানে জলপথের উপরে ডিপেন্ড করে চলাফেরা যায়। তাছাড়া তো রাস্তাঘাট তখন এত গাড়ি ঘোড়া ছিল না, আচ্ছা, সেই জন্য জলপথ ছিল। আর হাঁটা পথে পালকি নাই হাতি, এর উপর ইয়েরা ব্যবহার করতো। আচ্ছা। এটা মোটামুটি রাজা কৃষ্ণচন্দ্র আমলে যখন হ্যাঁ। রাজত্ব করতেন উনি। হ্যাঁ, আচ্ছা, দিয়ে এই শিবলিঙ্গ উনি প্রতিষ্ঠা করেছিলেন। এইটার ওই ভরতচন্দ্র রায় গুণাকার কবি ছিল, হুম, ওই কবি সেই সময় লিখে গিয়েছিল শিবনিবাসীর তুল্য কাশী, মানে শিবনিবাসটাকে রাজা কৃষ্ণচন্দ্র কাশীর সমতুল্য করতে চেয়েছিল, আচ্ছা, কিন্তু কালক্রমে হয়নি সেটা। 108টা শিব গড়ার কথা ছিল, 108টা শিব গড়েছিল, কিন্তু সেটা কোনো কোথায় ভগ্নাবেশ ইয়ে মাটি চাপা পড়েছে তার ইয়ে নেই, হদিস নেই। না। এখনো আছে, এদিক ওদিক অনেক শিব মাটি ঘুরে পাওয়া যায় মাঝে মধ্যে বাড়ি টাড়ি করার সময়। হ্যাঁ। তখন ওই ভরতচন্দ্র রায় গুণাকার লিখে গিয়েছিল শিবনিবাসী তুল্য কাশী, ধন্য নদী কনকনা, ডান দিকে তার ময়ূরভঞ্জ, দক্ষিণে বয় গাজনা। এই দক্ষিণে গাজনা বলে একটা গ্রাম আছে। আচ্ছা, যাক, খুব ভালো। আর এখানে আপনার ওই বিমল মিত্রের জন্মভূমি, কমল মিত্র, বিমল মিত্র, কি ওনারা? সিনেমা আর্টিস্ট। ও আচ্ছা, বিমল মিত্র, কমল মিত্র। বিমল মিত্র লেখক, ওর হচ্ছে কড়ি দিয়ে কিনলাম, হুম, হুম। তারপর বাগমারা ভিটে, এইসব হচ্ছে এখানকার কাহিনী নিয়ে ওর বই লেখা ছিল। ওনার বাড়ি ভাজনঘাট ছিল। তারপর পি.কে. সেন যে ইংরাজি গ্রামার লিখে গিয়েছিল। হুম, হুম। তারপর কেশব সেন যে ওই পাটিগণিত ইয়ে করেছিল, বীজগণিত পাটি। ওসব বাড়ি এখানে। বাহ, তারপর আপনার কর্নেল সুরেশচন্দ্র বিশ্বাস ইংরেজ আমলে কর্নেল ছিল, নাথপুর গ্রামে বাড়ি।
তবে এখানে নীলকুঠি বলে একটা জায়গা আছে, নীল চাষ হতো। কাকা আপনার নামটা একটু? আমার নাম জয়দেব সিংহ। এখানকারই বাসিন্দা। বাহ, আমরা এতক্ষণ শুনলাম আমাদের কাকা জয়দেব বাবুর থেকে এই মন্দিরের কিছু ঘটনা রাজা কৃষ্ণচন্দ্র আমলে যেটা হয়েছিল। অসংখ্য ধন্যবাদ কাকাকে। আচ্ছা, আমাদের রতন কাকা আসছে, দেখে ওইদিকে মনে হচ্ছে- আমাদের পিসামশাই ওইদিকে বাংলাদেশ। বাংলাদেশের দিকেই আছে, তবে আস্তে আস্তে ধীর গতিতে আসছে। রতন কচ্ছপের কাকা মতো। কেবলই রতন বিএসএফ কাকা আমাদের আমাদের কাছে চলে এসছে, বিএসএফ এখনই স্নান করতে ঘাটে নামবে। এটা চুন্নি নদী, তবে শোনা যায় না, এখান থেকে 5-6 কিলোমিটার দূরে 3 কিলোমিটার সব থেকে নিয়ারেস্ট ডিস্টেন্স। নীলকুঠি বলে জায়গা আছে, যেটা হচ্ছে আপনার নীল সাহেবের জমিদারি বাড়ি। তো আমরা চলে আসলাম শিবনিবাসের মন্দির, বিশাল বড় মন্দির। বন্ধ হয়ে গেল। এ মা, কেমন হলো? যাই হোক, আমরা একটু লেট হয়ে গেলাম। এটা আমাদের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজেশ্বর শিব মন্দির। আমরা পরিদর্শন করতে পারলাম না, আমরা একটু লেট হয়ে গেলাম। দেখি যদি ভোলে বাবা আমাদের সহায় থাকে, তাহলে পরে আমরা বলছি 3টের সময় গেট খুলবে, তাহলে আমরা অবশ্যই দেখতে পারবো। আমরা এটা পরিদর্শন করবই, এসছি অনেক দূর থেকে, পরিদর্শন না করে আমরা যাব না। যাই হোক, আপনাদেরকেও আমরা দেখাবো। এখানে ফল ফুলের ডালা পাওয়া যায় এবং পুজোর ভোগ সামগ্রী পাওয়া যায়। যদি আপনারা আসেন তাহলে অবশ্যই এখান থেকে কিনে আপনারা পুজো দিতে পারবেন। আমরা অনেক অপেক্ষার পর আমরা মন্দিরের দর্শন করতে ঢুকছি। দেখুন, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজেশ্বর শিব মন্দির। শিব মন্দির মোটামুটি আপনার 7 ফুটের মতো লম্বা। দেখুন শিবলিঙ্গটা, দেখুন এত সুন্দর শিবলিঙ্গ। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, এটি চূড়া শিব মন্দির নামে বিখ্যাত। তো আমাদের শিবলিঙ্গ পরিদর্শন করা হয়ে গেল, আমরা এখন আস্তে আস্তে বাইরে বেরোচ্ছি। চলুন একবার মন্দিরটাকে পরিদর্শন করি দূর থেকে। মন্দিরকে পরিদর্শন করছি আমরা। বিশাল বড় মন্দির এবং শিবলিঙ্গটা দেখতে পারলেন, এশিয়ার বৃহত্তম দ্বিতীয় শিবলিঙ্গ। এটা 7 ফুট উচ্চতা। এবার আমরা দ্বিতীয় শিবলিঙ্গের দিকে যাচ্ছি। এখানে জোড়া শিব মন্দির, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি 3টের সময় মন্দির খুললো এবং মন্দির খুলে তারপরে আমরা এই দর্শন করছি। হ্যাঁ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমরা দ্বিতীয় শিবলিঙ্গ পরিদর্শন করে আমরা এই মুহূর্তে মন্দির থেকে বেরাচ্ছি। ভালো, আপনারা অবশ্যই আসতে পারেন। হরিণের জন্য একটা খাবার নিয়ে যান, 10 টাকা 10 টাকা হরিণটা খাওয়ার জন্য। তো অবশেষে আমরা নবদ্বীপের জল মন্দিরে চলে আসলাম। এটা হচ্ছে জল মন্দির, জলের মধ্যে মন্দির। দেখুন সুন্দর একটা জলের মধ্যে মন্দির। সুন্দর সাজানো গোছানো একটা পার্কের মধ্যে মন্দির। অন্ধকার হয়ে গেছে, অবশ্য অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। দেখুন হরিণকে কিভাবে খাওয়ানো হচ্ছে হাতে করে। কি কি আছে? বেগুন, মিষ্টি কুমড়ো আর কি হরিণকে কিভাবে খাওয়ানো হচ্ছে দেখুন। দেখুন, নবদ্বীপে আসলে পরে অনেক মন্দির দেখা যায়। এটা শ্রী চৈতন্য সারস্বত মঠ। এখানে বিভিন্ন ধরনের দেখুন ঠাকুর দেবতা এবং সন্ধ্যা আরতি হচ্ছে। দেখুন কি সুন্দর রাধা কৃষ্ণ এখানে বিরাজমান আছে।
দেখা না দিলে বন্ধু কথা কয়